গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? কি গো, কি হয়েছে? সকাল সকাল কি হলো তোমার শুনি? এত চেঁচামেচি কেন? যাও, বাজারের ব্যাগটা নিয়ে বাজার করে নিয়ে এসো। এখন বাজারে যেতে ইচ্ছে করছে না, আর আমি একটু মাঠের দিকে গেলাম। তুমি একটু বেলা হলে খাবার নিয়ে আসবে। বাজারে না গেলে দুপুরবেলা খাবে কি শুনি? যাও, বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসো জলদি। আমার গামছাটা দাও দেখি, মাঠ থেকে একটা চক্কর দিয়ে এসে তারপর বাজার যাব। কে তুমি? এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি এক দরিদ্র চাষি। আমার ক্ষেতের ফসলগুলো সব সেচ আর সারের অভাবে নষ্ট হয়ে গেছে। কি যে করব কিছুই বুঝতে পারছি না। ইয়ার করবে, সেচ দিয়ে দাও, দেখবে ভালো ফসল হয়ে যাবে। এখানে বসে কেঁদে আর কি করবে বলো? টাকা না থাকলে সার সেচ দেব কি করে? বলো কি দাদা, তাহলে কি টাকার অভাবে ফসলগুলো নষ্ট করে ফেলবে নাকি? তাছাড়া আর কি করব? টাকা ছাড়া তো আর কেউ সার দেবে না। তুমি আমাকে একটা টাকা দেবে, আমি ঠিক তোমাকে তা দিয়ে দেব। 1 টাকা? 1 টাকা দিয়ে কি করবে তুমি শুনি? আমার 1 টাকার খুব দরকার। যদি দিতে তাহলে আমার বড্ড উপকার হতো। দিতে পারি, তবে ধার দেব না। এমনি এমনি দেব, কিন্তু তার ফেরত নেব না। যদি রাজি থাকো তাহলে বলো, আমি 1 টাকা দেব তোমাকে। টাকার ফ্রিতে কেন নেব? আচ্ছা বেশ, টাকা এমনিতেই নেব, আর তার বিনিময়ে আমি তোমাকে একটা মাছ দেব। আচ্ছা দাও তো দেখি কি মাছ দেবে। এটা কি করলেন আপনি? এটা একটা মায়াবী মাছের পোনা। এমন পোনা অনেক আছে আমার। আমি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরি, যে আমাকে 1 টাকা খুশি মনে দেয় তাকে একটা ইলিশ পোনা দিই। এই একটা ইলিশ থেকে অনেক ইলিশ হবে, তবে শর্ত একটাই, এই ইলিশ 1 টাকা করে শুধু গরিব দুঃখীর মধ্যে বেচতে হবে। মনে রাখিস, শুধু গরিব মানুষের কাছেই বেচতে হবে। আরে, বৃদ্ধ লোকটা কোথায় গেল? তার মানে সে কি কোনো আগন্তুক ছিল? যাই হোক, বাড়িতে যাই। গিন্নি আমার জন্য আবার বাড়িতে বসে আছে। বাজার গিয়ে আবার বাজার করতে হবে আমাকে। গিন্নি, ও গিন্নি, কোথায়? এদিকে এসো। গিন্নি, বলছি বাড়িতে চিড়িমুড়ি থাকলে কিছু দাও, অনেক ক্ষুধা লেগেছে। তুমি এসেছো? যাও, বাজার করে নিয়ে এসো। বাড়িতে খাবার মতো কিছুই নেই। বাড়িতে চাল ডাল যা ছিল সব গতকাল রান্না করে ফেলেছি, আর কিছুই নেই। একটু চাল ডাল কিনে আনতে পারলে কিনে আনো তো দেখি। আজ 1 সপ্তাহ ধরে কোনো কাজ নেই, কাছে শুধু 100 টাকা পড়ে আছে। এই টাকা দিয়ে যে কি কিনবো তাই তো ভেবে পাচ্ছি না আমি। এক কাজ করো, 100 টাকা দিয়ে আটা কিনে নিয়ে এসো, রুটি বানিয়ে দেব। তাই করি, আজকের মতো রুটি নিয়ে আসি। তারপর দেখি একটা কাজের জোগাড় করতে পারলে ভালো করে বাজার করা যাবে। আচ্ছা, যাও, তাড়াতাড়ি আটা কিনে নিয়ে এসো। আমি পাশের বাড়ির বৌদির থেকে রুটি বানানোর তাওয়াটা নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, আমি তাহলে বাজার থেকে ঘুরে আসি। আচ্ছা, যাও। এই যে দাদারা, আমার কাছে টাটকা টাটকা ইলিশ আছে, দেবো নাকি? আপনাদের খুব ভালো হবে, একবার খেলে বারে বারে খেতে ইচ্ছে করবে। মাছ তো দেবে দাদা, কিন্তু আগে ইলিশের দাম বলো। আজ কত করে বিক্রি করছো? শুনলাম ইলিশের বাজার নাকি এখন আগুন। আরে হ্যাঁ দাদা, শেষ সিজন তো, ইলিশ এখন বাজারে কম, তাই দাম একটু বেশি আর কি। এই বড় বড় ইলিশগুলো 2000 টাকা করে, আর এই যে ছোটগুলো দেখছো না, এগুলো 1500 টাকা করে। তা আপনাকে কোনটা দেবো? দাদা শুনেছিস শুনেছিস এই জেলের কথা? তা বলি, আমাদের দেখে কি তোমার সাহেব বাবু মনে হয় যে তুমি ইলিশের দাম এত চাচ্ছ? তা বলছি দাদা, দামটা কিছু কম করে রাখা যায় না?
কম করে রাখো। আমরা গরিব মানুষেরা একটু ইলিশ খেয়ে মনের স্বাদটা মেটাই। তা বলো কত দাম দিতে যাচ্ছ তোমরা শুনি। এই ধরো 600-700 করে দিলে নিতে পারি। তোমাদের যদি কেনবার ইচ্ছা না থাকে তাহলে বলো, শুধু শুধু পাও দাম করে আমার সময়টা নষ্ট করো না তো। দেখি এখন ব্যবসার সময় ব্যবসা করতে দাও। ভাই দেখলি তো সুমিক, দাম কমানোর কোনো নামই নেই, আর দিন দিন দাম বেড়েই চলেছে। হ্যাঁ, কিছু করবার নেই রে শিমুল। আমাদের মতো গরিবদের আর ইলিশ খাওয়ার দিন শেষ। ইলিশের দামের কথা বললে তো আমাদের পুরো সপ্তাহখানিকের ইনকাম দিয়েও কেনা সম্ভব নয়। আরে শিমুল, সুমিক, সকাল সকাল দুই ভাই কোথায় গিয়েছিলি তোরা? কোথায় আর যাবো, বাজারে গিয়েছিলাম ইলিশ কিনতে। তা তোদের হাতে ইলিশ কোথায়, দেখছি না তো। ইলিশের যে দাম, তাতে কি আমাদের মানুষের সাধ্য আছে নাকি ইলিশ কিনবার? কেন কেন, ইলিশের দাম কত করে? শুনেছিলাম কদিন আগে যে ইলিশের বাজার নাকি এখন আগুন। তা কি সত্যি নাকি সে কথা? আর বলো না ভাই, বড় ইলিশ 2000 টাকা আর ছোটগুলো 1500 টাকা কেজি দরে বিক্রি করছে। এখন বলো, আমাদের মতো মানুষরা কি আর ইলিশ কিনে খাবার সাধ্য আছে নাকি? তাই তো দেখছি গো। দেখি আমি এমন কিছু করব, তখন সকলে ইলিশ কিনে খেতে পারবে, তাও আবার যত খুশি তত খেতে পারবে। তাই এ জন্মে হবে না। এই চল সুমিক, বাড়ির দিকে যাই, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই চল চল। আচ্ছা ঠিক আছে রামু ভাই, আমরা তাহলে আসি এখন। সর্বনাশ, বাজারে ইলিশের যা দাম হয়েছে, যদি সেই আগন্তুকের কথা সত্যি হতো, মানুষ 1 টাকা ইলিশ খেতে পারলে কতই না ভালো হতো। আচ্ছা একবার যাই তো দেখি, পুকুর পাড় থেকে ঘুরে আসি। সেখানে যদি ইলিশ পাওয়া যায় তাহলে তো ভালো কথা। বাজারে 1 টাকার বিনিময়ে সাধারণ মানুষ ও গরিব মানুষদের কাছে ইলিশ বিক্রি করতে পারবো। আরে পুকুরে তো মনে হচ্ছে মাছ আছে। পুকুরের মধ্যে কি যেন খুব নড়াচড়া করছে দেখছি। যাই তো, আটা কিনে বাড়ি থেকে গিয়ে জাল এনে পুকুরে জাল ফেলে দেখব ইলিশ মাছ আছে কিনা। আরে আরে, এ তো দেখছি সত্যি আমার পুকুরে অনেক ইলিশ মাছ হয়ে গেছে। তার মানে সেই আগন্তুকের কথা সত্যি হলো। আগন্তুকের কথা যেহেতু সত্যি হয়েছে, তাহলে তো তার কথা মতোই আমাকে চলতে হবে। এই ইলিশ মাছ আমাকে 1 টাকা পিস বিক্রি করতে হবে, আর তার সাথে গরিব দুঃখী মানুষের কাছে আর দেরি না করে হাঁড়ি ভর্তি মাছ মেরে বাজারে চলে যাই। বাবা, এ তো দেখছি আমার হাঁড়ি ভর্তি মাছ হয়ে গেল। হ্যাঁ, যাই যাই, বাজারে গিয়ে মাছগুলো এখন গরিব দুঃখী মানুষের কাছে বিক্রি করে আসি। নিয়ে যান মাছ, নিয়ে যান ইলিশ মাছ, বড় বড় টাটকা ইলিশ মাছ। আরে আরে, 1 টাকা ইলিশ মাছ নিয়ে যান, 1 টাকার বিনিময়ে ইলিশ পাবেন। নিয়ে যান। এই শুনেছিস সুমিক, 1 টাকা ইলিশ মাছ বিক্রি হচ্ছে? এই চল তো গিয়ে দেখি। আরে এটা তো রামু দাদার কণ্ঠ বলে মনে হচ্ছে। এই চল চল, দৌড়ে গিয়ে দেখি। এ কি দাদা, তুমি এত মাছ কোথায় পেলে গো? এত মাছ তো কেউ বাজারে নিয়ে আসে না। আর তুমি কি সত্যি 1 টাকা করে মাছ বিক্রি করছো? মানে শুধু 1 টাকায় কি ইলিশ মাছ কিনতে পারবো? আরে হ্যাঁ, 1 টাকার ইলিশ মাছ। আমি তোকে বলেছিলাম না, আমি এমন একটা ব্যবস্থা করব যাতে গ্রামের সব গরিব মানুষরা ইলিশ মাছ কিনে খেতে পারে। এই তাহলে দাদা আমাকে 20টা ইলিশ মাছ দাও। আরে না, তা তো হবে না। আমি ইলিশ মাছ বিক্রি করছি, এর কিছু শর্ত আছে। আমার এই ইলিশ মাছ শুধু গরিব মানুষেরা কিনতে পারবে, তাও আবার প্রতিদিন একটা মানুষ 1টার বেশি ইলিশ কিনতে পারবে না। ও আচ্ছা দাদা, তাহলে ঠিক আছে। তুমি ভালো কাজ করছো দাদা, এখন সবাই ইলিশ মাছ পাবে। দাও আমাদের 2 ভাইকে 2টো ইলিশ মাছ দাও। হ্যাঁ, সবাইকে দেবো। দাঁড়াও।
কিরে, শুনলাম তুই নাকি 1 টাকার বিনিময়ে মাছ বিক্রি করছিস। দে দে, তোর সবগুলো মাছ আমাকে দিয়ে দে। একটা মাছের জন্য তোকে 200 টাকা দেবো। না মাতব্বর মশাই, আমার তার কোনো দরকার নেই। আমার এই মাছ শুধু গরিব দুঃখীদের জন্য, আর এই মাছ আমি আপনার কাছে বিক্রি করব না। আমার মুখের ওপর কথা বলিস? এত বড় সাহস! তোর সব মাছ আমি আজকে ছিনিয়ে নেব। ওরে বাবারে, ওরে বাবারে, প্রাণটা এখনই বেরিয়ে গেছিল। ওরে বাবারে বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি এদিকার জীবনেও আসবো না রে। বাবা এসেছিল বড় মাতব্বর। আমার নামও রামু দস্তুরি। আমার কাছে খাটে না কোনো বাটপারি। আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। যা বৃষ্টি হচ্ছে তাতে তো মনে হয় এবার মাঠঘাট সব ডুবে যাবে। হ্যাঁ গিন্নি, ঠিক কথাই বলেছ। আমিও সেই কথাই ভাবছি। যদি সব ডুবে যায় তাহলে আমরা থাকবো কোথায়? আমিও তো সেটাই ভাবছি গো। এমনিতেই আমাদের গ্রামে একটু বেশি বৃষ্টি হলেই বন্যা হয়ে যায়, আর আমরা যে জায়গায় থাকি তা তো অনেক নিচু জায়গা। জানি না গো গিন্নি, কি যে হবে সবই বিধাতা জানে। যদি বৃষ্টিটা কমে তাহলে কিছু একটা করতে হবে, যাতে বন্যা হলে কোনো বিপদ না হয় আমাদের। কি করবে গো তুমি? ভাবছি একটা কলা গাছ দিয়ে ভেলা বানাবো। যদি বন্যা হয় তাহলে সেখানে আশ্রয় নেব। তোমার যত ঢং। আচ্ছা, আমি তাহলে বরং রান্নাবান্না সেরে নিই। আচ্ছা যাও। অনেকক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছে, তা যে থামার নামই নেই। কি যে করবো কিছুই বুঝতে পারছি না। বৃষ্টি কমার আশায় বসে থাকলেও চলবে না, তাহলে দেখবো কাল সকালে উঠে গোটা গ্রাম বন্যার পানিতে ডুবে গিয়েছে। যাই, এখন এই কাঁচিটা নিয়ে গিয়ে জঙ্গল থেকে কয়েকটা কলা গাছ আর কলা পাতা নিয়ে আসি। আর দেরি করলে চলবে না, মেঘের মধ্যে ভিজে ভিজেই বেরিয়ে পড়ি। এই তো এখানে প্রচুর কলা গাছ দেখতে পাচ্ছি। যাই, ওখান থেকে কেটে কয়েকটা কলা গাছ আর কলা পাতা বাড়ি নিয়ে যাই। কই গো তুমি? রান্না শেষ হয়ে গিয়েছে, খেতে চলে এসো। ওই কই গো, আসো, ভাত খেতে এসো। মানুষটা কি কালা হয়ে গেল নাকি? কখন থেকে ডাকছি শুনছেই না। যাই তো, গিয়ে দেখে আসি একবার। ওই কই গো, কোথায় গেলে? মানুষটা আবার যে কোথায় গেল? এই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে মনে হয় মেঘে ভিজে কলা গাছ আনতে গেছে। লোকটার যে কি হয় হঠাৎ বোঝাই মুশকিল। এখন বৃষ্টি কমেছে, যাই কলা গাছ দিয়ে ভেলাটা বানাই। আচ্ছা, ভেলা না বানিয়ে একটা কাজ করা যায় না? কলা গাছ আর কলা পাতা দিয়ে একটা কলা পাতার ঘর বানালে কেমন হয়? যাই, ভেলা না বানিয়ে কলা পাতার ঘরই বানাই, তাহলে সেখানে থাকতে পারবো ঘরের সব কিছু নিয়ে। বউ, ও বউ, এ কোথায় গেলে? কি হয়েছে কি? সারাক্ষণ এত কিসের ডাকাডাকি তোমার শুনি? রাগ করছো কেন গিন্নি? রাগ করবো নাতে কি করব শুনি? আচ্ছা, কি বলবে বলো তাড়াতাড়ি। গিন্নি শোনো, হাতুড়িটা দাও তো ঘর থেকে এনে। হাতুড়ি দিয়ে আবার কি করবে তুমি এখন? কলা গাছের বাড়ি বানাবো। কলা গাছের বাড়ি? এমন বাড়ির নাম তো আমি বাপের জন্মেও শুনিনি। শোনোনি তাতে কি হচ্ছে? এবার শুধু শুনবে না, দেখবেও তুমি গিন্নি। তুমি আবার এমন কিছু করো না যাতে সবাই তোমায় পাগল বলে ডাকে। এমনিতেই গরিব বলে গ্রামের মানুষ নিন্দে করে। মানুষের কথা এত কান দিও না তো, ওরা এমনিতেই সবসময় এর ওর পেছনে লেগে থাকে। যাও তো গিন্নি, যা বললাম তাই নিয়ে এসো। তোমাকে নিয়ে আর পারি না বাপু।
আচ্ছা কথা না বলে নিয়ে আসো তো, কখন আবার বৃষ্টি চলে আসবে কে জানে। এই নাও হাতুড়ি নাও, আর যা ইচ্ছে তোমার তাই করো। কি গো রামু ভাই, এত মনোযোগ দিয়ে কি করছো? এই তো ভাই, এই ভবিষ্যতের জন্য কাজ করছি। কিন্তু এই কলা গাছ দিয়ে তুমি কি ভবিষ্যতের কাজ করছো শুনি? কি আর করব ভাই, কলা গাছ দিয়ে একটা বাড়ি বানানোর চেষ্টা করছি। কি বললে ভাই, কলা পাতার বাড়ি? মস্করা করছো না তো রামুদা? মস্করা কেন করব, সত্যি গো হরিদা। বন্যার কথা ভেবে একটা ভাসমান কলা পাতার বাড়ি বানাচ্ছি, কলা পাতার কলা গাছ দিয়ে। হাসালে ভাই, তুমি নাকি তোমার ভবিষ্যতের কাজ করছো, এমন কলা পাতার বাড়ির কথা তো আমি আমার বাপের জন্মে শুনিনি। তাই বাড়ি দিয়ে কি করবে তুমি শুনি? হেসো না দাদা, হেসো না। কে বলতে পারে একদিন তোমাকেও আমার কাছে সাহায্য চাইতে হতে পারে। না রামু দাদা, আমার জীবনে এত খারাপ দিন কখনো আসবে না যে তোমার কাছে সাহায্য চাইবো। এবার বলো তো, এই বাড়ি দিয়ে তুমি কি করবে? বাড়ি দিয়ে আর কি করব, বাড়িতে থাকবো। সত্যি রামু ভাই, তোমার এসব কাজকর্ম দেখে তোমাকে পাগল বলা ছাড়া আর কিছু বলা যায় না। খেয়ে দিয়ে কাজ না থাকলে বোধহয় মানুষ এমনই করে। যাই হোক, আমার কাজ আছে, আমি চললাম। কি গো, বৃষ্টি যে হয়েই চলেছে, থামতেই চাইছে না। তাই তো গো গিন্নি, মনে হয় সকালে উঠে দেখবো পানিতে ভেসে গিয়েছে আমাদের ঘর। এসব কথা না বলে ঘুমাও তো। হায় হায়, এবার তো পানি সারা গ্রাম ডুবিয়ে ফেললো গো। এবার আমরা কোথায় যাব? বাড়িতেও তো পানি ঢুকে গেছে। চিন্তা করো না, আমাদের তো কলা গাছের বাড়ি আছেই, সাদে তো আর ওটা বানায়নি। দেখলে বললাম না বন্যা হয়ে যাবে। সত্যি আমরা কলা গাছের বাড়িতে উঠবো? হ্যাঁ গিন্নি, তাই তো করতে হবে গো। এই ঘরে আর কিছুতেই থাকা সম্ভব না। এই প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে চলো, আমরা এখনই কলা গাছের বাড়িতে উঠি। ওটা আবার কি? দেখে তো মনে হচ্ছে কলা গাছের বাড়ি। তার মানে এটাই রামু দাদার সেই কলা গাছের বাড়ি। এই দেখে আসি তো। রামু ভাই, ও রামু ভাই! আরে হরি ভাই যে, এসো এসো, ভেতরে এসো। না মানে, আমতা আমতা করছো কেন হরিদা? আচ্ছা ভেতরে এসো। এতদিন তো শুধু আমার কলা গাছের বাড়ির কথা শুনে এসেছো, একবার ভেতরটা দেখে যাও। ও বাবা, এ তো দেখছি পুরোপুরি আসল বাড়ির মতোই। এখানে তো সবই আছে দেখছি। হ্যাঁ হরি ভাই, ভাগ্যিস আপনার ভাই বুদ্ধি করে বাড়িটা বানিয়েছিল, তা না হলে বন্যার পানিতে ভেসে যেতাম আমরা। এই ঘরে আমরা বন্যার মধ্যেও বেশ ভালোই আছি। এসেছেন যখন দুপুরের খাওয়াটা খেয়ে যাবেন, আমি রান্না করছি। হ্যাঁ সে কি দিদি, রান্নার ব্যবস্থাও আছে? হ্যাঁ ভাই, সব ব্যবস্থায় আছে। তোমার দিদি যখন খেতে বলেছে, আজ কিন্তু খেয়ে যেতেই হবে। না ভাই, বাড়িতে গিন্নি আছে, ওদেরকে রেখে কি করে খাই বলো আমি? রামুদা, একটা কথা বলি। হ্যাঁ বলো ভাই। তোমাকে রামু ভাই অনেক কথা শুনিয়েছি, আমাকে ক্ষমা করে দাও রামু ভাই। আমি আর কোনোদিন এরকম কথা তোমাকে বলবো না। আসলে এই কলা পাতার বাড়িটা অনেক কাজে দিয়েছে তোমার। হ্যাঁ ভাই, তা তুমি ঠিকই বলেছ। কলাপাতার বাড়িটা থাকায় অনেক শান্তিতে থাকছি আমরা। রামুদা, তোমার এই কলা পাতার বাড়িতে একটু আশ্রয় দেবে? না হলে গিন্নিকে নিয়ে যে বন্যার জলে ভেসে যেতে হবে। একটানা বৃষ্টি হচ্ছে। এই যে বলো হরিদা, তা থাকবে আগে বলবে তো। বৌদিকে নিয়ে চলে এসো আমাদের এই নতুন কলা পাতার বাড়িতে। আমরা সবাই মিলে এই বাড়িতেই থাকবো। আর শুধু তো আমার জন্য বানাইনি এই বাড়িটা, সাথে সাথে গ্রামের মানুষদেরও সাহায্যের জন্য বানিয়েছি। যাও যাও, দেরি না করে সবাইকে নিয়ে চলে এসো। আচ্ছা রামু দাদা, তুমি আমার খুব উপকার করলে গো।
আমি খুব লজ্জিত তোমার কাছে। যাই, গিন্নিকে তাহলে নিয়ে আসি। আরে তার কোনো দরকার নেই, আমার কলা পাতার বাড়িটা আছে কি করতে।